স্টোরি জোন, তোমার অনুভূতিদের খুঁজে নাও এখানেই। চোখ খিচে ঘুষি হাঁকানোর পায়তারা করতেই আরও একবার পরাস্ত হলো মাফিয়া বসের কাছে। তবু কৃষ্ণবর্ণের অদ্ভুত চোখের ভাঁজে আগুন ঝরা ঐশ্বর্য তার, মারপিটের পারদর্শিতা ব্যাপক। এরিস এক মুহূর্ত ভাবে, পরক্ষণে বিভ্রম থেকে বেরিয়ে সচকিত কণ্ঠে আওড়ায়, রিয়ানা ভলক। সমুদ্রাগত তরঙ্গোচ্ছ্বাসের মতো ফুঁসে ওঠে রিয়ানা, অপ্রস্তুত ভঙ্গিমায় আক্রমণ করে বসে আবারও। এইবার আর সুযোগ দিল না মাফিয়া বস। একটু দূরে উল্টে পড়ে থাকা চেয়ারের সঙ্গে এক লহমায় বেঁধে ফেলল মেয়েটাকে। প্রথমে 2 হাত, এরপর 2 পা, সবশেষে মুখের ওপর ঠেসে দিল মোটা স্তরের কস্টেপ। পিনপতন নৈশব্দ। এত কিছুর পরেও আকুত ভয় রমণী বিন্দু মাত্র টলানো যায়নি তাকে। চোখের পাতায় প্রতিহিংসার লেশ, দুর্বার বিধ্বংসী অভিব্যক্তি। যেহেতু মুখের ওপর কস্টেপের আস্তরণ, তাই আওয়াজ করার সুযোগ নেই রিয়ানার। ক্রোধে উন্মাদ হয়ে চেয়ার সমেত ছটফট করছে শুধু। রিচার্ড ইজ নো মোর। একটু বাদে ওর মুখে টেপটা সরিয়ে সশব্দে বাক্য ছুড়ল মাফিয়া বস, যা শুনে এক মুহূর্তের জন্য থমকালো রমণী। দৃষ্টিতে তার তীক্ষ্ণ বেদনার ছাপ। পর মুহূর্তে দৃষ্টি নামিয়ে অস্ফুট স্বরে আওড়ালো, কাপুরুষ। ইটস আ মিস্টেক। রাশভারী পুরুষালী কণ্ঠস্বরটা কর্ণগোচর হতেই গ্রীবা ঘোরায় রিয়ানা। ভ্রুকুটি করে বলে ওঠে, গভর্নর সিলমোহর তবে আপনি সরিয়েছেন? রিচার্ড কাপুরুষ নয়। হোয়াই ডু ইউ চেঞ্জ দ্য টপিক? নিজের বয়ফ্রেন্ডের মৃত্যুর খবরে বুক কাঁপল না? এরিসের কথায় অভিব্যক্তি কঠোর হলো রমণী। দৃঢ় কণ্ঠে বলল, কাপুরুষের জন্য আবার মায়া কিসের? এরিস প্রত্যুত্তর করে না। বুটের ভেতর থেকে চকচকে ধাতব চাকুটা রিয়ানার চোখের সামনে তুলে ধরে। বিপরীতে ভ্রু বাঁকায় রিয়ানা, আওয়াজে সন্দেহের পারদ ঢেলে শুধায়, কি এটা? শেষ মুহূর্তে রিচার্ডের কাছে এই একটা অস্ত্রই অবশিষ্ট ছিল, অ্যান্ড দ্যাট ওয়াজ মিস্ট্রিয়াস। এই চাকুটার গায়ে 2 রঙের 2টো চোখ খোদাই করা। মজার বিষয় হলো, চোখ দুটো কোনো মেয়ের, অর্থাৎ চোখ দুটো রিচার্ডের খুব বেশি প্রিয়। তখনই বুঝেছিলাম এই চোখের মালিক আমার সামনে আসবেই আসবে, তবে এত তাড়াতাড়ি সেটা আশা করিনি। একটুখানি শান্ত হয় রিয়ানা, স্বগতোক্তি করে বিড়বিড়ায়, হি ওয়াজ এ কাওয়ার্ড। ও আমাকে ভালোবাসতে ভয় পেত। তন্মধ্যে আর এক দফা বাক্য ছড়ে এরিস। জীবনের শেষ মুহূর্তে তোমার বয়ফ্রেন্ডকে জিজ্ঞেস করেছিলাম তার দুর্বলতা কি, সে তোমার নাম বলেছিল। অদৃশ্যে যন্ত্রণায় কাতরে ওঠে রমণী। কঠোর নেত্রপটে জোড়া হয় ব্যথার তুফান। প্রকম্পিত স্বরে আওড়ায়, অসম্ভব। রিচার্ড আমাকে ছেড়ে প্যারাডাইসের দলে যোগ দিয়েছিল। ও নিজের দস্যু জীবনের লোভে আমাকে ত্যাগ করেছিল। সভ্যজাতির মানুষেরা ঠিকই বলে, ভিলেনরা কখনো মায়ের বাঁধনে আটকায় না, তাদের জন্মই হয় ধ্বংস দিয়ে। ভুলক্রমে যদি একবার আটকে যায়, তবে নিজেকে ধ্বংস করে হলেও সেই মায়া সুরক্ষিত করার ক্ষমতাটাও তারা রাখে। এই মুহূর্তের জন্য কণ্ঠ খাদে নামায় এরিস। তার কথা শুনে রিয়ানা ভ্রু কুচকায়। কি? পরক্ষণেই বজ্র কণ্ঠে ভেসে এলো মাফিয়া বসের, He gave up his life only for you, bitch. যাকে তুমি ভিলেন বলে আখ্যায়িত করছো, সে তোমার দ্বারাই আত্মাহুতি দিয়েছিল। কণ্ঠে আক্রোশ ঢালে রিয়ানা। সে আমাকে ছেড়ে গিয়েছিল। তাহলে তার মৃত্যুর প্রতিশোধ নেওয়ার জন্য এভাবে ওত পেতে কেন বসে আছো? প্রতিশোধ তো আমি নেবই, সেই গডফাদারে যে আমার কাছ থেকে রিচার্ডকে আলাদা করে প্যারাডাইসের গ্রুপে পাঠিয়েছিল। আর তারপর খানিক নীরবতা। তারপর আর ফিরে আসলো না রিচার্ড। চিরজীবনের মতো হারিয়ে গেল ওই রাক্ষসী সমুদ্রের নীল জলের অন্তরালায়। থেমে থেমে কথাগুলো বলল রিয়ানা, কণ্ঠে তার ব্যাকুলতার প্রলাপ, অথচ দৃষ্টিতে আগুন ঝরা প্রতিশোধের লেলিহান। এতক্ষণে নিজের সত্তায় ফিরেছে এরিস। ম্যানিপুলেশন বেশ ভালোই কাজে দিয়েছে। স্বর্গবাসী প্রেমিকের তরে আপ্লুত নারী মন গলতে শুরু করেছে অবশেষে। এবারে গডফাদারের পরিচয় জানার পালা। তাদের কথোপকথনের মাঝে ক্যাসেলের বাইরে খটখট করে শব্দ হলো আকস্মাৎ। শব্দ অনুসরণ দৃষ্টি ঘোরালো রিয়ানা। সদর দরজার পানে তীর্যক নজর বুলিয়ে বলল, এটা তোমার জন্য সেফ জোন নয়, ইউ হ্যাভ টু গো। এরিস বাঁকা হাসে, খ্যাপা হিংসের ন্যায় শক্ত হাতে রিয়ানার চিবুক আঁকড়ে ধরে ছোড়ে কর্কশ রুক্ষধ্বনি, Hey, don't try to divert my mind. মাথায় ঘুম চেপে বসলে
তোমাকে ধ্বংস করতে আমার 1 সেকেন্ডও লাগবে না। ইউ ব্লাডি মনস্টার। ইরিসের হাতটা এক ঝটকায় সরিয়ে দিল মেয়েটা। মুখাবয়বে তার উপচে পড়া তেজ, চোখ দুটোতে জলজল করছে বিষাদ, বিতৃষ্ণা, তার সঙ্গে কঠোর প্রতিরক্ষা। সেই দিকে দৃষ্টিপাত না করেই পাশে থেকে আরেকটা চেয়ার টেনে মেয়েটার মুখোমুখি হয়ে বসলো এরিস। নৈশব্দের ফায়দা লুটে একাই বলতে আরম্ভ করলো, গডফাদারের পরিচয় বললেও তোমার মুক্তি নেই, না বললেও মুক্তি নেই। পার্থক্য শুধু এটাই, সত্যিটা বলে দিলে মৃত্যুটা একটু সহজ হবে। আমি তোমাকে ভয় পাই না মাফিয়া বস। খ্যাপা বাঘিনীর ন্যায় ফুঁসে উঠল রিয়ানা। এরিসের মানে লাগলো খুব। দৃষ্টি জুড়ে প্রস্ফুটিত হলো অশুভ এক আগ্রাসন, যেন রক্তের ফোয়ারা বইয়ে তবেই স্বস্তি মিলবে তার। হিংস্র দানবের ন্যায় দাঁতে দাঁত পিষে হিসেসে উঠল তৎক্ষণাৎ। সেলফ কনফিডেন্স, আই হেট ইট। আমার সামনে আত্মবিশ্বাস দেখানোর স্পর্ধায় মরবে তুমি এখন। মস্তিষ্কের প্রতিটি নিউরনে নিউরনে ছড়িয়ে পড়েছে তীব্র ক্রোধ। দৃষ্টি জুড়ে দাবানলের অগ্নিস্ফুলিঙ্গ, যেন সামনে পেলেই ভস্ম করে দেবে সব কিছু। আচানক রিভলভার বের করে রিয়ানার কপাল বরাবর তাক করল এরিস। কিঞ্চিত ঘাবড়ালো রমণী, শুষ্ক কণ্ঠতালু ভেদ করল সূক্ষ্ম ঢেউয়ের তরুণ। পর মুহূর্তে বিপরীত প্রান্ত থেকে ভেসে এলো ক্ষুব্ধস্বর, তোমার খেলা এখানেই শেষ। কথা বলতে না বলতেই হাওয়ার বেগে ছুটে গিয়ে রিয়ানার ডান বাহু বিদ্ধ করল তীক্ষ্ণ এক ধাতব বুলেট। ঘটনার আকস্মিকতায় জোরালো ধ্বনিতে চিৎকার দিয়ে উঠে চেয়ারের হাতলে লুটিয়ে পড়ল রিয়ানা। নারী কণ্ঠের তীব্র আর্তনাদেও এইটুকু টলল না মাফিয়া বসের অন্তর। হিমালয়ের ন্যায় অটল সেই মানব দক্ষ নিশানা ধরে প্রস্তুতি নিল আরও একটা গুলি ছোড়ার। তার আগেই পেছন থেকে ছুটে এসে ছো মেরে রিভলভারটা কেড়ে নিল অন্য কেউ। এক লহমায় ঘুরে দাঁড়ালো মাফিয়া বস। আগন্তুকের পানে অগ্নিদৃষ্টি নিক্ষেপ করে ধীম কণ্ঠে বলে উঠল, তুমি এখানে কি করছো? আমাকে আপনার প্রয়োজন, তাই এসেছি। রাশভারী কণ্ঠস্বর, কালো সোয়েটশার্ট আর গ্যাভার্ডিং পরিধেয় মানুষটি রোবটের ন্যায় নিষ্ফল কদমে এগিয়ে এলো সম্মুখে। এরিসও এগুলো দুকদম অচেরি দৃষ্টির মিলন ঘটালো দুজনার। ধ্বংসের মতো উদ্যত মাফিয়া বস দাঁতে দাঁত পিষে বলল, ফিরে যাও তুষারজাবাদ, তোমাকে আমার আর প্রয়োজন নেই। আমাকে আপনার প্রয়োজন আছে। একই ধ্বনিতে প্রত্যুত্তর করল যন্ত্রমানব, যেন মোটেই ব্যতিগ্রস্ত নয় সে তেমন করেই বলতে আরম্ভ করলো, জানতাম মাথা গরম হলে গুলি ঠুকে দিবেন। সত্যিটা জানার জন্য ধৈর্য আর কন্ট্রোল দুটোই প্রয়োজন, যা আপনার নেই। ডোন্ট ট্রাই টু আন্ডারস্ট্যান্ড মি তুষারজাবাদ। আমি তোমার চেয়ে অনেক এগিয়ে। অতর্কিত ব্যাঘ্র হাতে তুষারের গলা চেপে ধরলে ইলিশ, সেদিকে ভ্রুক্ষেপে করল না যন্ত্রমানব কণ্ঠ তার শীতল সাবলীল। কিন্তু বয়সে আমি বড়। Fuck your bromance. খ্যাপাটে এরিস গর্জে উঠল। তুষার দম ছাড়ার আগেই তার নাসার রন্ধ্র বরাবর ঘুষি ছাড়ল কয়েকটা। কয়েক মুহূর্তের জন্য স্তব্ধ হয়ে গেল পরিবেশ। পেছনে ফিরে থুথুয়ের সাহায্যে মুখগহ্বর জড়ো হওয়া রক্তের দলা অদূরে ছুঁড়ে ফেলল তুষার। অতঃপর কোনো পূর্বাভাস ছাড়াই পাল্টা ঘুষি হাঁকল এরিসের মুখে। সুনিপুণ অধর কোণ রঞ্চিত হলো রক্তের ধারায়। জিভের ডগায় উৎকট নোনতা স্বাদ অনুভূত হতেই অশুভের ন্যায় কপট হাসলাম মাফিয়া বস। রক্তটুকু লেহন করে অতি কপট স্বরে আওড়ালো, Actually, I'm not a vampire, but its taste so good. অতঃপর অতর্কিতে ঝাঁপিয়ে পড়ল তুষারের ওপর। কোনো বন্দুক নয়, কোনো মরণাস্ত্র নয়, কেবল ধস্তাধস্তিতেই একজন অপরজনকে রক্তাক্ত করে ফেলল ওরা। সে কি তেজ, সে কি ক্রোধ! একজন দুটো হাঁকালে অপরজন গুনে গুনে 4টা ফেরত দিচ্ছে। এভাবেও বুঝি রক্ত ঝরিয়ে অভিমান মেটানো যায়। মাফিয়াদের রক্তের ফোঁটার দাম নেই, সত্যিই কোনো দাম নেই। নইলে এত রক্ত জড়ানোর দায়ে তুষার এরিস দুজনারই কারাদণ্ড প্রাপ্য। ওদিকে তুষার আর এরিসের কাণ্ডে হতবুদ্ধি হয়ে যায় রিয়ানা। আহত শরীরটাকে কোনো মতে সামলে নিয়ে চেয়ারে ঠেস দিয়ে বসে আছে সে। ঘটনার এক পর্যায়ে ওরা দুইজন বেগতিক হয়ে উঠল। রক্তে ভেজা চপচপে শরীর নিয়েও কেউ কাউকে এক চুল সমান ছাড় দিতে নারাজ তারা। সেই সময় পেছন থেকে বাক্য ছড়ে রিয়ানা, তোমরা আমাকে ধরতে এসে নিজেদের মধ্যে কেন মারামারি করছো? এতই যখন বক্সিং খেলার শখ, তখন আমাকে ছেড়ে দাও, তারপর যা খুশি করো। এসব বেহুদার নাটক দেখার সময় আমার নেই। সেই শুরু থেকে মেয়েটা সাহস দেখে দেখে অবাক হয়ে যাচ্ছে এরিস। 2 হাত মুষ্টিবদ্ধ করে ভয়ঙ্কর দৃষ্টিতে তাকিয়ে কিছু বলবে মেয়েটাকে, তার আগেই ওপাশ থেকে বাক্য ছড়ে তুষার,
কথায় দেখছি প্রচণ্ড ধার। তৎক্ষণাৎ প্রত্যুত্তর করলো এরিস। এই মুহূর্তে ওর জিহ্বা কেটে দিব আমি। বাঁধ সাধলো তুষার, ঠান্ডা স্বরে বলল, ও যা জানে সেটা আগে বের করতে হবে। মেয়েটা মিস্ট্রিয়াস, মুখ খুলছে না কিছুতেই। এরিসের কথায় দম নিয়ে হাসলো তুষার, কৌতুক করে বলে উঠল, আপনি যেই লেভেলের হিংস্র, ও চাইলেও কিছু বলতে পারতো না। আমি বাধা না দিলে এতক্ষণে উপরে পাঠিয়ে দিতেন। আই হেট আর্গুমেন্ট। মেয়েটা তর্ক করেই যাচ্ছিল তখন থেকে। অ্যামাজন জঙ্গলের সবচেয়ে প্রাচীনতম অধিবাসী এরা। সত্যিকারের পাইথন আর অ্যানাকন্টার সঙ্গে দীর্ঘদিনের সহাবস্থান এদের। মিস্ট্রিয়াস তো হবেই। দেখুন গুলি খেয়েও কেমন স্ট্রং হয়ে বসে আছে। দে হ্যাভ সাম এক্সট্রা অর্ডিনারি হিউম্যান ইমিউনিটি। কি বলতে চাইছো? রক্তাক্ত এরিস ঘুরে তাকায় তুষারের পানে। নৈশব্দে হ্যাঁ সূচক মাথা নাড়িয়ে অদৃশ্য এক ইঙ্গিত প্রদান করে তুষার। উই নিড টু ইউজ আওয়ার মাইন্ড। কথা শেষ হতেই রিভলভার হাতে ধীর স্থির কদমের সামনে এগোয় দুজন। একই গতিতে, খানিক আগের মারামারি ধস্তাধস্তি সবটাই যেন অলিক। এখন এই মুহূর্তে তাদের লক্ষ্য এক, চিন্তা এক, কৌশল এক, আর ভবিতব্য সেটাও বোধহয় অভিন্ন। একযোগে এগিয়ে আসা প্রতিটি জোরালো কদম জানান দিয়ে যায় তার সত্যতা। তুষার এবং এরিস যেন দুটি পৃথক দেহের একই সত্তা। ওদের দুজনকে একযোগে এগিয়ে আসতে দেখে কিঞ্চিত ঘাবড়ায় রিয়ানা। চোয়াল শক্ত করে বিড়বিড়ায়, ইউ গাইস আর ইন সেন্স। কাছাকাছি আসতেই এদিক ওদিকে ঘাড় ফুটিয়ে সোজা রিয়ানার মুখোমুখি চেয়ারটায় বসে পড়ল এরিস। অনেকটা আয়েশ করে হাঁটুর উপরে আরেক পা তুলে রাজাধিরাজের মতো বসলো সে। ওইদিকে পেছন থেকে রিয়ানার মস্তিষ্ক বরাবর রিভলভার ঠেসে ধরল তুষার। মুখাবয়ব চুপসে গেল মেয়েটার। বিপদ আসন্ন ভেবে কুণ্ঠিত স্বরে আওড়ালো, তোমাদের সঙ্গে আমার কোনো শত্রুতা নেই, তাহলে শুধু শুধু আমাকে কেন মারতে চাইছো? আর একটা অপ্রয়োজনীয় বাক্য জুড়লে জিহ্বার কেটে 2 ভাগ করে ফেলবো তোমার। মাফিয়া বসের নীরব হুমকিতে অন্তর প্রকম্পিত হয় রিয়ানার। কিছু বলতে গিয়েও থমকায় সে। ফের প্রশ্ন ছড়ে তুষার, রিচার্ডকে পাইরেটস দলে কে পাঠিয়েছিল? দীর্ঘশ্বাস ছাড়ে রিয়ানা। আত্মসমর্পণের মতো করে নির্লিপ্ত কণ্ঠে জবাব দেয়, আমি বললে বিশ্বাস করবে তোমরা? ওপাশে নৈশব্দ। গুমোট আবহ পরিলক্ষিত হলে একাই বলতে আরম্ভ করে রিয়ানা, ঘটনা শুরু হয় ব্লাড ডায়মন্ড দিয়ে। এই অভিশপ্ত বিরল পাথরকে অ্যামাজন আদিবাসীরা বলে ধ্বংসের দূত। এই পাথর যার কাছে যায় সেই কোনো না কোনোভাবে বিপর্যস্ত হয়। তোমার কাছে ফেয়ারি টেল শুনতে আসিনি আমরা। আনসার ইউর কোয়েশ্চেন প্লিজ। হু ইজ দ্য গডফাদার? এরিসের হুঙ্কারে আটকে ওঠে রিয়ানা। থমথমে স্বরে জানায়, আমি জানি না। আকস্মাৎ শক্ত ধাবায় মেয়েটার কণ্ঠনালী চেপে ধরে এরিস। পেছন থেকে তুষার জিজ্ঞেস করে, গডফাদারের সঙ্গে ব্লাড ডায়মন্ডের কি সম্পর্ক? থেমে থেমে জবাব দেয় রিয়ানা, পৃথিবীর সূচনা লগ্নে অ্যামাজনের গহীন থেকে এই রত্ন সংগ্রহ করে আমাদেরই এক পূর্বপুরুষ। প্রচলিত আছে এই পাথর সংগ্রহের পরপরই একের পর এক বিপর্যয়ের পুরো পরিবার ধ্বংস হয়েছে তার। তখন থেকেই আমাদের আদিবাসীদের কাছে এক অমীমাংসিত রহস্যের নাম রক্তহীরক। এই রত্নের অদ্ভুত জ্যোতি আর বিক্ষুব্ধ কর্মকাণ্ডের ফলে তাদের বদ্ধ ধারণা রক্তহীরক পৃথিবীর কোনো অংশ নয়, বরং আকাশ থেকে খসে পড়া মহাজাগতিক কোনো নক্ষত্র। এটি সভ্যজাতিদের সঙ্গে লড়াই করার জন্য যা স্বয়ং ঈশ্বর তাদের দান করেছেন। একটু থামলো রিয়ানা। এরিস তুষার দুজনে প্রগাঢ় অভিলাষে চেয়ে আছে ওর পানে, যা দেখে সুতীব্র এক দীর্ঘশ্বাস বেরিয়ে এলো মেয়েটার বুক ছিঁড়ে। কোনো রূপ গড়িমসি না করেই স্পষ্ট আওয়াজে বলে উঠল, অ্যামাজনের জঙ্গলি আদিবাসী আমরা, সভ্যতা থেকে অনেক পিছিয়ে। আমাদের বিশ্বাস ভক্তিকে বিজ্ঞানের ছোঁয়া অনুপস্থিত। রয়েছে ব্যাপক পরিমাণে রীতিনীতির অনুসরণ, যার ফলে পূর্বপুরুষের রীতি মোতাবেক রক্তহীরক যার হাতে থাকবে সেই আমাদের নিকট দেবতা তুল্য। 1000 বছরের এই রীতির অনুকরণ আমরা জঙ্গলে নিজেদের মধ্যে সীমাবদ্ধ রেখেছিলাম, যতদিন না সভ্যতা আমাদের ভক্তিকে হস্তক্ষেপ করে। রক্তহীরক কী করে তার হাতে চলে গিয়েছিল সেই রহস্য জানা নেই আমার। তবে এতটুকু জানি, ওই পাথরের জন্যই আজ আমাদের গোত্রের এত বড় বিপর্যয়। হ্যালো ডিয়ার লিসেনার্স, আপনারা শুনছেন স্টোরিজ অন প্রেজেন্স ধারাবাহিক পর্ব গল্প। আমাদের সামগ্রিক প্রচেষ্টাকে উৎসাহিত করতে লাইক এন্ড কমেন্ট করতে ভুলবেন না। থ্যাংক ইউ।
ওই গডফাদার লোকটা রক্তহীরকের প্রলোভন দেখিয়ে গোটা সিংহলি জাতিকে নিজের করায়ত্ত করে রেখেছে। নিজেকে প্রভুর আসনে বসিয়ে আমাদের আদিবাসীদের দ্বারা একের পর এক স্বার্থ হাসিল করে যাচ্ছে লোকটা। আমার ভালোবাসার রিচার্ডও তার ভুক্তভোগী। আমি জানি না ঠিক কতদূর গড়াবে তার এই পাশবিকতা, আর কবেই বা মুক্তি পাবো আমরা। এ পর্যায়ে প্রশ্ন ছড়ে তুষার। এখন তো ব্লাড ডায়মন্ড অন্য কারো হাতে, তাহলে তোমরা কেন শুনছো তার কথা? রীতি অনুযায়ী ব্লাড ডায়মন্ডের মালিকই হবে তোমাদের প্রভু। ওই যে বললাম অজ্ঞতা, গোত্রের বেশিরভাগ মানুষই অন্ধবিশ্বাসী। এত বছর তারা ওই গডফাদারে অনুগত্য করে এসেছে, এখনো অন্ধের মতোই বিশ্বাস করে তাদের। ব্লাড ডায়মন্ডের আসল মালিক একমাত্র সেই, কিন্তু আমি ভিন্ন। এই পাষাণ্ড গডফাদারকে না না তো আমি বিশ্বাস করি আর না ভক্তি করি। কখনো দেখেছো তাকে? ঠান্ডা স্রোতের মতো কণ্ঠস্বরটা শ্রবণেন্দ্রিয় ভেদ করতেই তড়াক করে চোখ তুলল রিয়ানা। এরিসের পানে পূর্ণ দৃষ্টি নিক্ষেপ করে জবাব দিল, না, কখনো দেখিনি, কোনোদিন দৈহিক বর্ণনাও শুনিনি। তবে শেষবার রিচার্ডের কাছে শুনেছিলাম সে আমাদের মতো স্বাভাবিকভাবে হাঁটে না, ক্রাচে ভর করে একবার টেনে টেনে হাঁটে। কোন পা? তুষারের ধারালো মস্তিষ্ক ইঙ্গিত দিচ্ছে কোনো কিছুর। প্রত্যুত্তর রিয়ানা কিছু বলবে তার আগেই পুরো বেলাভূমি জুড়ে ঘটে গেল অপ্রত্যাশিত এক বিপর্যয়। আকস্মাৎ শক্তিশালী গ্র্যানেড হামলে পড়ল নির্জন বালুচটের ওপর। মুহূর্তে বিস্ফোরণের বিকট শব্দে প্রকম্পিত হয়ে উঠল ধরিত্রী। কিচিরমিচির করে শঙ্কিত ধ্বনি তুলে উড়ে পালালো শঙ্খচিলের দল। দানবীয় অগ্নিগ্রাসে নিমেষেই হারিয়ে গেল সমগ্র ক্যাসেল। ভূগর্ভের তীব্র প্রকম্পনে সুনামির ন্যায় ফুলে ফেপে উঠল সমুদ্র। ক্যাসেলের অভ্যন্তরে কীটপতঙ্গের ন্যায় ছিটকে পড়ল ওরা তিনজন মানবী। কোনো মতে নিজের অস্তিত্ব সামলে সচকিত হয়ে উঠে দাঁড়াতেই মাফিয়া বসের ইস্পাত কঠিন বক্ষ ভেদ করে বেরিয়ে একটা চকচকে ধাতব বুলেট। ঘটনার আকস্মিকতায় স্তব্ধ হয়ে গেল তুষার। কোনো কিছু বুঝে ওঠার আগেই মুখের উপর আবিষ্কার করলো ছিটকে আসা তাজা রক্তের ঘ্রাণ। এরিসের রক্ত, যা দেখা মাত্র বিদ্যুৎ চালিত পাখার ন্যায় সমগ্র দুনিয়াটা চোখের সামনে ঘুরতে লাগলো। পরিস্থিতি আঁচ করার আগেই পরপর আরও দুটো বুলেট এসে তীরের ফেলার ন্যায় বুকের বাম পাঁজরে গেঁথে গেল এরিসের, ঠিক হৃদয় বরাবর। প্রথম গুলিটা লাগার পরে স্থির দাঁড়িয়ে থাকলো। এইবার আর সৌষ্ঠব শরীরটাকে নিয়ন্ত্রণ করতে পারল না মানব। শক্তিশালী বুলেটের ধাক্কায় পিছিয়ে গেল দুকদম। দৃষ্টি জোরে শুধু অগ্নিশিখার আস্ফলন, দাও দাও করে জ্বলে পুড়ে ছাই হয়ে যাচ্ছে চারিপাশ। নীরবে দম ছাড়ল এরিস। জীবনে প্রথমবারের মতো শরীরের সমগ্র ভার ছেড়ে বসে পড়ল হাঁটু ভেঙে। কানের কাছে ঝিঝি পোকার অসহনীয় গুঞ্জন। তুষার ছুটে এলো ওর কাছে, জোরে জোরে শরীর ঝাঁকিয়ে বলতে লাগলো কিছু একটা। অধৈর্য এরিস সেই সব শোনার জন্য বসে রইল না আর। ধীরে ধীরে শুয়ে পড়ল ধুলো জমা শক্ত জমিনে। চারিদিকের কোলাহল, বারুদের ঝাঁঝালো গন্ধ, জ্বালাময়ী অগ্নিদাহ সব কিছু ছাপিয়ে মাফিয়া বসের নিভু নিভু দৃষ্টি জুড়ে ভেসে উঠল একজোড়া শান্ত শীতল নীলাক্ষী, এক ফালি হৃদয় জুড়ানো স্নিগ্ধ হাসি, আর পরিশেষে একগুচ্ছ চেরি ব্লজমের মিষ্টি সুঘ্রাণ। মরিচিকার মতো আধারের অতলে হারিয়ে যেতে যেতে এক অতৃপ্ত বাসনায় হেসে উঠল মাফিয়া বস। অতঃপর শব্দে বুঝে গেল তার অক্ষিপুট। বাংলাদেশ। সকাল থেকেই আকাশ ভার, গোধূলি পেরোতেই ম্লান হয়ে এসেছে সূর্যকিরণ। অদ্ভুত নীরবতার ছায় ঢাকা পড়েছে দিনের উচ্ছ্বাস। কেমন যেন বিষণ্ণ চারিপাশ, ক্লান্তিময় দিবালোকে শেষ আলোটুকু নিঃশব্দে মিলিয়ে যাচ্ছে সন্ধ্যার কোল ঘেঁষে। জানালার ধারে চেয়ার পেতে বসে নিঃশব্দে আকাশ দেখছে নিঝুম। কোলের ওপর অযত্নে মেলে রাখা ক্লাসের বই, ঝিরিঝিরি বৃষ্টির সংস্পর্শে ধেয়ে আসা ভেজা বাতাসে এলোমেলোভাবে উল্টে যাচ্ছে তার পাতা। বেখেয়ালি নিঝুম ডুবে আছে মায়া কাননে, আনমনে ঝিমোচ্ছে তার অন্তঃকরণ। একটু বাদেই আওয়াজ ভেসে এলো রান্নাঘর থেকে। কিরে নেংটিদুর, চিংড়িটা দিয়েছিস কেন? তুই জানিস না চিংড়ি আমি খেতে পারি না, আমার অ্যালার্জি হয়। নাকের ডগায় ভাঁজ পড়ল নিঝুমের, চোখে জড়ো হলো বিরক্তির ছায়া। পেছনে ঘুরে তৎক্ষণাৎ প্রত্যুত্তর করলো, শাড়ির মতো চেঁচাবেন না তুর্য ভাই, আমি পড়ছি এখানে। রান্নাঘর থেকে হনহনিয়ে বেরিয়ে এলো তুর্য। নিঝুমের কাছাকাছি এসে রাগে কটমটিয়ে বলল, আমি সার? তো কি?
নিঝুমের দৃষ্টি জানালা ছাপিয়ে বাইরে। আকাশ ফুটো হয়ে ঝুম বৃষ্টি শুরু হয়েছে। রিমঝিম ছন্দে মুখরিত ধরণী। এই তো গত মাসে খালামুনির প্রচণ্ড চোরাচুরিতে তুর্যের চিটাগাংয়ের ফ্ল্যাটে শিফট করেছে ওরা দুজন। আর তারপর থেকেই শুরু হয়েছে খালামুনিদের আদরের ছেলের বাঁদরগিরি। এটা করে দে, সেটা এনে দে, এটা দিয়ে দে, ফরমাইশে খাটতে খাটতে বিরক্ত নিঝুম। সারা দিন পতি সেবা করতে করতে পড়াশোনার লাটে উঠেছে তার। খিদে পেয়েছে আমার, ডিম ভেজে দে। তুর্যের কথায় সদ্বিদ ফিরল নিঝুমের। সামান্য ঘাড় ঘুরে অত্যন্ত রূঢ় স্বরে বলে উঠল, নিজের কাজ নিজে করুন কি? বাক্য শেষ হতেই একটানে ওর বইটা কেড়ে নিল তুর্য। ছতর আগে কটমট করে বলে উঠল, নিজের কাজ নিজে করলে তোকে রেখেছি কেন? আমি কি আপনার কাজের লোক? না, তুই আমার বউ। কথায় না পেরে দীর্ঘশ্বাস ছাড়ে নিঝুম। মন খারাপ করে বলে, সামনে আমার পরীক্ষা তুর্য ভাই, কেন এভাবে চালাচ্ছেন? মুরব্বীদের মতো চোখ গোছালো তুর্য। ঢং করে বলল, সে কি কথা? স্বামীর সেবাকে তোর জ্বালাতন মনে হলো? ছি নিঝুম, কতটা বেয়াদব তুই। আপনি স্বাভাবিক একটা কথাকে টেনে টুনে খোলাটে বানাচ্ছেন, পাড়ার ছুকরুটে মহিলাদের মতো। তুই আমাকে ঝগড়ুটে বললি? এটাও তো বেয়াদবি। লেখাপড়া করে এই শিখেছিস এত বছর? তুর্যের কথায় দীর্ঘশ্বাস ছাড়ল নিঝুম। এই লোকের সঙ্গে কথা বাড়ানো মানে যেচে পড়ে নিজের মূল্যবান সময় খোয়ানো। ঝগড়া তো করবেই, সাথে কথার কাছে পাগল বানিয়ে ছাড়বে। অগত্যা চেয়ার ছেড়ে উঠে রান্নাঘরে চলে গেল নিঝুম। যেতে যেতে প্রশ্ন ছুড়ল, অমলেট নাকি মামলেট? হাতে প্লেট নিয়ে নিঝুমের পেছনে ছুটতে ছুটতে উৎসুক কণ্ঠে বিড়বিড়ালো তুর্য। হে হে হে, লক্ষ্মী বউ আমার। সন্ধ্যা 7:30। দিনের পাট চুকিয়ে বেশ আয়োজন করে পড়তে বসেছে নিঝুম। বাইরে বৃষ্টি হচ্ছে এখনও। অবিরাম বাড়িধারায় আর্দ্রতার চাদরে গা ভিজিয়েছে প্রকৃতি। ভেজা মাটির সোদা গন্ধে মন্থর আবেশে বুঁদ হয়ে আছে হৃদয়। বৃষ্টি ফোঁটার ঝমঝম শব্দে অদ্ভুত শীতলতায় ছেয়ে গেছে মস্তিষ্ক। এইরূপ সময় মনোযোগ ভালো থাকে। তাই পাঠ্য বইয়ের জটিল সব অঙ্কগুলো এখনই কষতে বসল নিঝুম। আঙুলের ডগায় কলম ঘোরাতে ঘোরাতেই আবিষ্কার করলো ওর পাশে এসে দাঁড়িয়েছে কেউ। পারফিউমটা চেনা। তুর্যের উপস্থিতি টের পেয়ে ঘাড় ঘোরায় নিঝুম। বিরক্তির স্বরে বলে ওঠে, আবার চলে এসেছেন? আমি পড়তে বসলে আপনার যত জ্বালা, তাই না? কি চাইছেন? পরীক্ষায় ফেল করি আমি? হ্যাঁ, তা তো চাইবেনই। ভালো চেয়েছেন কখনো আপনি আমার? তোর সমীকরণে ভুল আছে। শান্ত সাবলীল স্বরে প্রত্যুত্তর করল তুর্য। দৃষ্টি তার নিঝুমের নোটপ্যাডে আবদ্ধ। থমকালো নিঝুম। নিজ খাতার দিকে গভীর দৃষ্টিপাত করে বলে উঠল, মানে? তুর্য কথা বাড়ালো না। বিনা অনুমতিতে ঝুঁকলো সম্মুখে। রমণীর গা ঘেঁষে হাত বাড়ালো নোটপ্যাডে। জটিল সমীকরণ যেটা গত 1 ঘন্টা ধরে মিলিয়েছে নিঝুম, সেটা এক টানে কেটে দিয়ে দক্ষ হাতে সলভ করলো অঙ্কটা। সব শেষে উত্তর মিলিয়ে গ্রীবা ঘুরিয়ে তাকালো নিঝুমের পানে। মেয়েটার অবাক দৃষ্টিতে বিন্দুমাত্র ভ্রুক্ষেপ না করে গভীর স্বরে আওড়ালো, তোর ভালো চাই কিংবা না চাই, তোকে কিন্তু ঠিকই চাই। কি? হতচকিত নিঝুমের কণ্ঠভেদ করে বেরিয়ে এলো অযাচিত শব্দ। তুর্যর প্রত্যুত্তর করল না। গলায় তোয়ালে ঝুলিয়ে গুনগুন করতে করতে ঢুকে গেল সবারে। নিঝুমের আর পড়া হলো না সে রাতে। বৃষ্টির সাথে পাল্লা দিয়ে বেগবান হয়ে উঠল তার ভাবনার মায়াজাল। ঠিক সেই মুহূর্তে নিঝুমের ভাবনা ছাপিয়ে সাওয়ার থেকে ভেসে এলো তুর্যের চমৎকার গানের গলা। প্রায় 2 মাস পর। জীবনের কিছু কিছু সময় মানুষ হয়ে পড়ে সিদ্ধান্তহীন। গোটা জীবনের অযাচিত ভুল শোধরানোর উপায় হিসেবে নতুন করে জন্ম নেয় আরও অনেকগুলো ভুল। এক জীবনের প্রাপ্তি হিসেবে মানুষ যে সহজ গন্তব্য বেছে নেয়, তার বিপরীতে হাঁটা একগুঁয়ে মানুষগুলো খুব সহজেই জীবনের ভারে ক্লান্ত হয়ে পড়ে। মরীচিকার মতো অদৃশ্য ভবিষ্যৎ তাদের তাড়া করে বেড়ায় অহর্নিশ। বিগত 20টা বসন্তে এখনো শুদ্ধ ভালোবাসার মুখ দেখেনি ঈশানী। কেউ কখনো স্বার্থ ছাড়া ভালোবাসেনি ওকে। আপনজন নামক ব্যক্তিগুলো কোনোদিন বুঝতে চায়নি রমণীর কোমল প্রাণকে, যার দরুন ভেতরের শিশুসুলভ সত্তাটা মরে গেছে বহু আগে। বাবা মা কিংবা আপনজনের ভালোবাসা ঠিক কতটা স্বর্গীয়, তার হৃদয়স্পর্শী হয় তা জানা নেই মেয়েটার। বরাবরই ভালোবাসার কাঙাল ঈশানী। ভালোবাসা জিনিসটাকে ধরেই নিয়েছে দুর্বোধ্য এক বস্তু হিসেবে সে।
যা জয় করতে হয় ঠিক যোদ্ধার মতো। আর যুদ্ধের পর জিতে যাওয়া ইহজাগতিক মহাপুরস্কারের নাম হলো প্রেম। ঈশানী এমনভাবে ভালোবাসা উপভোগ করতে চেয়েছিল যা এই জীবনে কেউ কোনোদিনও ভোগ করেনি। সব কিছুই ঠিকঠাক ছিল, ঈশানীর যুদ্ধ করতে হয়নি। ভালোবাসা ওর দ্বারে হানা দিয়েছিল অম্লান বসন্তের দমকা হাওয়ার মতো। সে এক অদ্ভুত প্রেমের উপাখ্যান, যার না আছে কোনো স্বীকারোক্তি আর না তো প্রতিশ্রুতি। যার ভক্ষক হওয়ার কথা ছিল, ভাগ্যের দোলাচলে সে হয়ে উঠল সবচেয়ে বড় রক্ষা কবচ। এরিস ইউভান ঈশানীর একমাত্র আশ্রয়। রমণীর সরল সহজ নারী মন কখনো বিবেকের বেড়াজালে আটকায়নি। চোখের সামনে ঘটে যাওয়া সুকরুণ বাস্তবতাও কখনো দমাতে পারেনি তাকে। সে ভেসে গেছে আবেগের জোয়ারে, আদরে আদরে ঠিক নদীর প্রবাহমান জলের মতো হয়ে উঠেছে সর্বগ্রাসী সম্রাটের হৃদয়ের একমাত্র সম্রাজ্ঞী। প্রতিশ্রুতিহীন নৈশাব্দিক ভালোবাসার তরে উন্মাদ ছিল ঈশানী। কখনো ভাবতে চায়নি বাস্তবতা। সমগ্র দুনিয়া ভুলে হয়ে উঠেছে ফেরারি, যার কোনো গন্তব্য নেই। তবু মরীচিকা কি কোনোদিনও আলোর হদিশ পায়? দিনের আলোর মতো পরিষ্কার সত্যিটা ঠিক সেদিনই উপলব্ধি করেছিল রমণী, যেদিন তার ছোট্ট নাজুক উদরে আগন্তুকের ন্যায় কড়া নেড়েছিল রক্ত মাংসের এক নিষ্পাপ অস্তিত্ব। বিগত বেশ কিছুদিন ধরেই শরীরটা ভালো যাচ্ছিল না ঈশানীর। একে তো গত 2 মাস ধরে কোনো হদিশ নেই এরিসের, না রেখেছে যোগাযোগ আর না কোনো খবর। ঈশানী নিজে থেকে যে যোগাযোগ করবে তারও কোনো সুযোগ নেই, কারণ এরিস এক এক সময় এক এক নাম্বার ব্যবহার করে এবং এই পরিবর্তনের হারটা এতই বেশি যে গুণে শেষ করার মতো নয়। এটাকে বুঝি বৈবাহিক সম্পর্ক বলে? বোধ হয় না। সমাজের সচেতন মহলের কাছে এটাকে বলা হয় অসামাজিক অসুস্থ সম্পর্ক। ঈশানী ভালো করেই জানে বিয়ে, ভালোবাসা কিংবা সম্পর্কের টানাপোড়েন এইসবের কোনো মূল্য নেই মাফিয়া বসের কাছে। এটা তো কেবল ছোট্ট নারী শরীরটাকে বৈধ উপায়ে কাছে পাবার অভিনব কৌশল মাত্র। তবু কি সে ভালোবাসে, নাকি পুরোটাই মোহ? আচ্ছা, মোহ কি কখনো এতটা গভীর হয় যতটা গভীরে এরিস পৌঁছেছিল রমণীর শরীর থেকে মন প্রতিটি স্তরে? যেভাবে সে নিজের কর্তৃত্ব বিছিয়েছে, তেমন করে কি কখনো মোহনীয়তা পৌঁছায়? মস্তিষ্ক জুড়ে প্রশ্নের সমাহার। আপন সত্তার সঙ্গে ঘটে যাওয়া এই মানসিক দ্বন্দ্বে ক্রমাগত ক্লান্ত ঈশানী। কিন্তু ঈশানীকে এইভাবে একা ফেলে রেখে কোথায় চলে গেল এরিস? সে কি আদৌ ফিরবে তার এই প্রতিশ্রুতিহীন ভালোবাসার কাছে, নাকি মরীচিকার মতোই হারিয়ে যাবে শূন্যতায়? মেনস্ট্রুয়েশন সাইকেল মিস হয়েছে আরও 1 মাস আগে। প্রথম দিকে শারীরিক জটিলতা ভেবে গুরুত্ব না দিলেও ইদানিং বিশেষ কিছু মানসিক এবং শারীরিক পরিবর্তনের দরুন মনটা খচখচ করছিল ভীষণ। তাই সেদিন ক্যাফে থেকে ফেরার পথে চুপি চুপি একটা টেস্ট কিট নিয়ে এসেছিল ঈশানী। আজ এই মুহূর্তে সেটা হাতে নিয়েই দাঁড়িয়ে আছে ওয়াশরুমের ভ্যানিটি মিররের সামনে। মোমঢালা পেলব মুখশ্রী জুড়ে দুশ্চিন্তার উদ্ভাসন। টানা কয়েকদিনের অসুস্থতায় ফর্সা ত্বক হয়ে উঠেছে ফ্যাকাশে। নিজের বিবর্ণ চেহারাখানা এক লহমায় পরখ করে চোখ ঘোরায় ঈশানী। আয়নার ঠিক ওপরে সেন্সর শাওয়ারের নিচে একটা সিকিউরিটি ক্যামেরা, তার ঠিক বিপরীতে আরও একটা। এরিসের কাছে ঈশানীর কোনো প্রাইভেসির সুযোগ নেই। সিংহের শিকারের মতোই নজরবন্দি রমণী। ঈশানী ভালো করেই জানে ওর শাওয়ারের মুহূর্তগুলো এরিস কতটা গভীর দৃষ্টিতে পরখ করে। অনেকটা অ্যাডিকশনের মতোই নাজুক রমণীকে দেখে দেখে তৃষ্ণা মেটায় সে। সেবার বাংলাদেশে থাকাকালীন এই সিকিউরিটি ক্যামেরাগুলো সরাতে চাইলে জোর কণ্ঠে বাঁধ সেজেছিল এরিস। তীব্র নিষেধাজ্ঞা আরোপ করে বলেছিল, পৃথিবীর যে প্রান্তে যে অবস্থাতেই থাকে না কেন, আই ক্রেভ ফর দিস ক্লিপ অফ ইউ। দিস ইজ মাই অ্যাডিকশন অ্যাকচুয়ালি। তাই এটা কখনো সরাবে না। ঈশানী কথা রেখেছে, কখনো সরায়নি ক্যামেরাটি, বরং বারবার নিজেকে মেলে ধরেছে দুটো অদেখা অদৃশ্য চোখের সম্মুখে। নিঃশব্দে ভারী এক দীর্ঘশ্বাস ছেড়ে সিকিউরিটি ক্যামেরার দিকে দৃষ্টিপাত করল ঈশানী। চাপা ক্রন্দনে কণ্ঠনালী বুঝে আসছে তার। শুষ্ক একটা ঢোক গেলে মলিন স্বরে বলে উঠল, অরণ্য দেখতে পাচ্ছ আমায়? নৈশব্দ। অতঃপর পজিটিভ
চিহ্নিত প্রেগনেন্সি কিটটা আস্তে করে তুলে ধরল ক্যামেরার বিপরীতে। তীব্র হৃদস্পন্দনের তালে তালে ভারী হলো তার শ্বাস প্রশ্বাস। গিলে রাখা কান্নাটুকু উগরে বেরিয়ে এলো এবার। নিঃশব্দেই টুপটুপ করে কপলে গড়ালো নোনা জল। ফের অস্ফুট স্বরে বলল, আমাদের গন্তব্যহীন ভালোবাসার প্রথম শর্তটা বোধহয় আমিই ভেঙে ফেললাম ইরিশ। তুমি বলেছিলে কোনোদিন সংসার হবে না আমাদের, অথচ সেই তুমিই আমার মাঝে সঙ্গোপনে রেখে গেলে নিজের অনাগত এক অস্তিত্বকে। হ্যালো ডিয়ার লিসেনার্স, আপনারা শুনছেন স্টোরিজ অন প্রেজেন্স ধারাবাহিক পর্ব গল্প। আমাদের সামগ্রিক প্রচেষ্টাকে উৎসাহিত করতে লাইক অ্যান্ড কমেন্ট করতে ভুলবেন না। থ্যাংক ইউ।